হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটি ইমোশনাল মুভি এক্সপ্লেন করতে চলেছি তোমাদের সাথে। তো মুভিটির নাম হচ্ছে বার্থডে। আশা করছি সবাই এই মুভিটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বলতে পারি এই মুভিটি তোমাদের অনেকটাই ভালো লাগবে, কারণ এই মুভিটি একটি সত্য ঘটনাকে অবলম্বন করে বানানো হয়েছে। এবার সত্য ঘটনাকে অবলম্বন করে যে মুভিগুলো বানানো হয় সেগুলো একটু বেশি ভালো লাগে। তো আশা করছি সবাই আমার এই ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দিও। তো আমরা বেশি কথা না বাড়িয়ে মুভিটি শুরু করি। মুভির শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই এবং তার মুখে কোনো খুশি ছিল না, সে অনেকটাই উদাস ছিল। তো বহু বছর পর সে তার দেশে ফিরছে কোরিয়াতে, এবং তাকে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছিল সে সেখানে গিয়ে অনেকবার বেল বাজাচ্ছিল এবং বলছিল, সু তুমি কি বাড়িতে আছো, আমি ফিরে এসেছি। আসলে সু ছিল তার ওয়াইফ এবং সে তাকে দেখে অনেকটাই বিরক্ত বোধ করছিল, এবং তার মেয়ে ছিল যার নাম ছিল ইয়োসুকি। সে তার জন্য একটি টেডি বেয়ার এনেছিল। তারপরে সেখান থেকে কোনো উত্তর না পাওয়ায় সে চলে যায় এবং তার বোনকে ফোন করে বলে যে তুমি কি আমাকে ঠিক অ্যাড্রেস দিয়েছো, কারণ ওখানে তো কেউ ছিলই না। তারপরে সে তার বোনের বাড়িতে যায় এবং তার বোনের বাচ্চা এবং স্বামীর জন্য গিফট নিয়ে যায়। এবং এখানে আমরা জানতে পারি এই লোকটার নাম ছিল জঙ্গল। সে গত বহু বছর বাড়িতে ফেরেনি এবং তার মেয়েকে সে চেনেও না, কারণ তার যখন লাস্ট টাইম তার সঙ্গে দেখা হয়েছিল সে তখন অনেকটাই ছোট ছিল। এরপরে আমরা সুকে দেখতে পাই যে ঘুমাচ্ছিল না এবং সে ব্যালকনিতে বসে বাইরের দিকে দেখছিল। পরদিন সকালে তার মেয়ে দেখে তার মা এখনও ঘুম থেকে ওঠেনি এবং তার মায়ের জন্য এবং নিজের জন্য ব্রেকফাস্টটা সেই রেডি করে। অন্যদিকে দেখতে পাওয়া যায় জঙ্গল তার বোনকে জিজ্ঞেস করে যে আমাদের বাড়ি এবং আমাদের সেভিংসের কি হলো, এবং ও সব কিছু ছেড়ে সুকে এখানে এসে থাকতে হচ্ছেই বা কেন, এবং সেটা কবে থেকে শুরু হয়েছে। তখন তার বোন তাকে বলে 3 বছর আগে লোনের জন্য তারা সব কিছু হারিয়েছে। এরপর দিন তারা ভাই বোন মিলে ইয়োসুকের সঙ্গে দেখা করার জন্য তার স্কুলের সামনে যায়। এরপরে ইয়োসুকের সঙ্গে দেখা হলে তার পিসুমণি তাকে বলে, দেখো এটা তোমার বাবা, এবং তার বাবাকে দেখে সে ভয় পেয়ে যায়। তারপরে তারা 3 জন মিলে ইয়োসুকেকে নিয়ে শপিং করতে নিয়ে যায় এবং তাকে বলা হয় তোমার যা ইচ্ছা তুমি তাই নাও, কিন্তু দামি জিনিস ছেড়ে সে একটি সস্তা জিনিস নেয় এবং বাড়ি চলে আসে। আসার পরে তার দরজার পাসওয়ার্ড সে লুকিয়ে দিতে থাকে। এইসব দেখে তার বাবা প্রচণ্ড কষ্ট পায়। সেদিন সে বাড়ির মধ্যে ঢোকে না এবং তাকে বলে যে তোমার সঙ্গে কালকে আমি আবারও দেখা করতে আসবো। এরপরে সেটা বলে সে তার বউ যেখানে কাজ করতো সেখানে চলে যায়। তাকে দেখে সে প্রচণ্ড রেগে যায় এবং ফোনে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। এরপরে জঙ্গল তার মেয়ের সঙ্গে দেখা করতে তার স্কুলে যায় এবং তার জন্য যে টেডিটা এনেছিল সেটা তাকে দিয়ে দেয়। এরপরে তারা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায়, কিন্তু ইয়োসুকে সেখানে কিছুই খায় না। তখন জঙ্গল তাকে বলে কি ব্যাপার, তোমার কি খাবারগুলো পছন্দ না? তখন ইয়োসুকে বলে হ্যাঁ, কিন্তু তুমি কি এটা অর্ধেক আমাকে প্যাক করে দিতে পারবে? তখন সে বলে কেন? বলে আমার দাদার জন্য আমি নিয়ে যাব। তারপরে তখন সে অনেকটাই কষ্ট পায় এবং সেখানকার একটি স্টাফকে ডেকে বলে যে এরকম আরেকটু প্যাক করে দিন তো। তখন ইয়োসুকে বলে তুমি এটা পুরোটা খেতে পারো। তখন সে পুরো ডিশটাই খেয়ে নেয়। এরপরে তারা বাড়ি আসলে পাশের ফ্ল্যাটে থাকা তার একটি বন্ধুর সঙ্গে বা দাদার সঙ্গে দেখা হয় এবং সে তার সঙ্গে খেলতে চলে যায় এবং প্রথমবারের মতন জঙ্গল তার বাড়িতে প্রবেশ করেছিল। ভেতরে এসে সে বাড়িটাকে পুরোটা ঘুরে দেখতে থাকে এবং সুহো এবং ইয়োসুকের একটি ছবি দেখতে পায় এবং আরেকটি ঘর দেখতে পায় যেটা দরজা লক করা ছিল। সে দরজাটা খোলে এবং ঘরে এসেই তার বুকটা কষ্টে ফেটে যায় এবং চোখ থেকে জল পড়া কিছুতেই বন্ধ হয় না, কারণ এটা ছিল তার ছেলের ঘর, যে কিনা 3 বছর আগেই মারা গেছে।
এবং তার মৃত্যুর কথা শুনেও সে বাড়িতে ফেরেনি, যার জন্য সু এখনো তার উপরে অভিমান করে রয়েছে। শুভমের মৃত্যু হয়েছিল জলে ডুবে এবং তার সাথে আরো 300 জন তখন মারা গিয়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিল স্কুল স্টুডেন্ট এবং গভর্নমেন্ট এটার জন্য দোষী ছিল। কিন্তু নিজের রেপুটেশন বাঁচানোর জন্য তারা সেই দায়টাকে নিজের ঘাড়ে নেয় না। ওখানকার স্টুডেন্টদের বাবা মারা এই গভর্নমেন্টের বিরুদ্ধে কেস করে দেয়, যেটার পিছনে তার সমস্ত সেভিংস এবং বাড়িঘর সমস্ত বন্ধক রাখতে হয়। এবং আজকেও যখন সে কোনো প্রতিবাদ দেখে তখন নিরাশ হয়, কারণ সে জানে এগুলোতে কোনো কিছু কোনোদিন হবে না। অনেক লোক এখনো এটার বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছে, কারণ এখনো 9 জনকে খুঁজে পাওয়া যায়নি, যেটা গভর্নমেন্ট চাইলে তাদেরকে খুঁজে বের করতে পারে। এরপরে সে বাড়িতে চলে আসে এবং ইয়াসুকুর কথায় তার বাবা তার ওয়াশরুমে লাইট ঠিক করছিল। সু তাকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং ইয়াসুকুকে পাশের ফ্ল্যাটে পাঠিয়ে দেয় এবং তার সঙ্গে গল্প করতে বসে এবং বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, কারণ আমাদের যখন সব থেকে প্রয়োজন তোমাকে ছিল তখন তোমাকে আমরা কেউ পাশে পাইনি, তাই এখনও তোমার কোনো প্রয়োজন নেই। পরের দিন ইয়াসুকুকে স্কুল থেকে যখন সে নিয়ে এসেছিল তখন সে পাশের ফ্ল্যাটের মহিলার সঙ্গে দেখা হয় এবং তার সঙ্গে আরও একজন ছিল এবং সেই লোকটি একটি এনজিও চালাতো। যাদের ফ্যামিলির কোনো লোক অ্যাক্সিডেন্টে মারা গেছিল তাদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের বার্থডেতে স্পেশাল কিছু করা হয়। তখন সে পাশের ফ্ল্যাটে থাকা মহিলাটি জঙ্গলের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা শুভমের বার্থডেও তো আসছে তাই না, তাহলে আপনি কিছু তার বিষয়ে বলুন যেটার সাহায্যে আমরা তার বার্থডেতে তার জন্য স্পেশাল কিছু করতে পারি। অবাকভাবে সে তার ছেলের বিষয়ে তেমন কিছুই জানতো না এবং সে শুধু বলে শুভম যখন হয়েছিল তখন সে অনেকটাই বড়সড় হয়েছিল। পেছন থেকে সব কথাই শুনছিল ইয়াসুল এবং তাদেরকে ডেকে নিয়ে যে শুভমের অনেকগুলো ছবি তাদেরকে দেখায়। পরদিন সকালে সে তার স্কুল ট্রিপে গিয়েছিল তার বাবার সঙ্গে এবং বাকিরা সবাই তাদের মাকে নিয়ে এসেছিল। এরপরে তাদের টিচার জলে নিয়ে যেতে চাইলে সে অনেকটাই ভয় পায় এবং কান্না করতে থাকে। তারপরে সে বাড়ি চলে আসে এবং বলে, পাপা প্লিজ তুমি মাকে কিচ্ছু বলো না। সে তার মেয়েকে বলে আচ্ছা। এরপরে সে সুকে দেখতে পায় কিছু আবর্জনা নিয়ে আসতে। তখন জঙ্গল বলে, দাও এগুলো আমি ফেলে দিচ্ছি। তখন সু তাকে বলে, তুমি কি আদেও জানো এগুলো কোথায় ফেলতে হয়? দুঃখিতভাবে জঙ্গল তার মুখের দিকে তাকায় এবং সে মনে মনে চেষ্টা করতে থাকে যে এত বছরের কমতিগুলো সে কিভাবে ভরবে এবং সে বুঝতে পারছিল না যে এই কাজগুলো সে কিভাবে করবে, কিন্তু অনেক চেষ্টা করছিল যাতে পুরোনো দিনের কথাগুলোকে এবং কষ্টগুলোকে একটু হলেও সে কমাতে পারে। তারপরে সে বলে যে আজকে কিছু লোক এসেছিল আমাদের শুভমের বার্থডেতে, তারা কিছু স্পেশাল করতে চায়, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। এরপরে বাড়ি এসে শুভমের স্মৃতির কিছু ছবি এবং মেসেজটা দেখতে থাকে এবং দেখতে দেখতে কান্না করতে থাকে। তারপরে শুভমের সে লাস্ট SMS-গুলো সে পড়তে থাকে, মা আমি শিপে পৌঁছে গেছি। কিছুক্ষণ পরে আবারও SMS দেখে যে মা প্লিজ ফোনটা ধরো প্লিজ, এই শিপটা ডুবে যাচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে সে নিজেকে দোষী ভাবে, কারণ যদি সে সেদিন একটু সময় বের করে তার ফোন এবং SMS দেখতো তাহলে হয়তো আজ এসব কিছু হতো না। পরের দিন সকালে জঙ্গল এবং সু মিলে একটি জায়গায় যায় যেখানে শুভমের সাথে বাকি সব বাচ্চাদের একটি স্মৃতিসৌধ করা রয়েছে, যারা সেদিনকে সেই শিপ ডুবে যাওয়ার কারণে মারা গেছিল। সেখানে আরও বাচ্চাদের মা বাবারা এসেছিল এবং তারা প্রথমবারের জন্য জঙ্গলের সঙ্গে মিট করে। এরপরে সবাই সুকে জোর করে একসঙ্গে বসে খাওয়ার জন্য। তখন সেখানে খেতে খেতে একটু হাসি ঠাট্টা হচ্ছিল, তখন সু প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে উঠে চলে যায়। এরপরে জঙ্গল তার পিছু পিছু যায়, কিন্তু গিয়ে দেখে সে একাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তারপরে রাতে তার বোনকে বলে সু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তখন তার বোনও বলে
যেরকম একটা হাদসা হওয়ার পরে কোনো মানুষের পার্সোনালিটি যদি চেঞ্জ না হয় তাহলে সেটা হয়তো ভাববার ব্যাপার হতো। এরপরে সু বাড়ি ফিরে আসে এবং ইয়াসুকে দেখে বলে, দেখো আমি অনেক কিছু শপিং করে এনেছি, চলো আমার সাথে। তারা দুজন মিলে শুভমের ঘরে যায় এবং জামা কাপড়গুলো সেখানে রেখে দেয়। ইয়াসুকো ব্যাগে উকি দিয়ে দেখে তার জন্য একটা জামাও ছিল না। তার প্রচণ্ড মন খারাপ হয়, কারণ সেও তো একটা বাচ্চা মানুষ। এরপরে খেতে বসলে তার মা বলে, দেখো তোমার জন্য আমি ফিশ রান্না করেছি। তখন সে খাচ্ছিল না এবং এটা দেখে তার মা প্রচণ্ড রেগে যায় এবং বলে, তোমার দাদা কিছু পাচ্ছে না আর তুমি পেয়েও খাচ্ছ না। তারপরে তাকে দরজার বাইরে রেখে দিয়ে আসে এবং সেখানে ইয়াসু অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আসলে সে তার মায়ের ভালোবাসা কোনোদিনও পায়নি এত বছরে, এবং তার বাবা তো তার পাশে ছিলই না। কিছুক্ষণ পরে বাইরে এসে সে ইয়াসুকে বাড়িতে নিয়ে যায় এবং তার কাছে ক্ষমা চায়। পরের দিন সকালে তার বাবা এবং পাশের বাড়ির ফ্ল্যাটের দাদার সঙ্গে একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে একটি দাদার সঙ্গে দেখা হয় যেটা ছিল শুভমের বেস্ট ফ্রেন্ড। এবং সে বলে, কিছুদিন পরে আমার দাদার বার্থডে। তখন সে বলে যে লোকটাকে, তখন বলে সেটা হচ্ছে আমার বাবা। এরপরে তার মায়ের ফোন আসে এবং বলে আজকে আমার বাড়ি ফিরতে অনেকটাই দেরি হবে। তখন ইয়াসু তার বাবাকে বলে, বাবা প্লিজ তুমি কিছুক্ষণ আমার সঙ্গে থেকে যাও, কারণ তার বাবার প্রতি তার একটা ভালোবাসা জন্মাচ্ছিল। এরপরে জঙ্গল শুভমের ঘরে যায় এবং সেখানে গিয়ে একটি পাসপোর্ট দেখতে পায় যেটার মধ্যে কোনো ভিসা করা ছিল না। তখন সে জিজ্ঞেস করে, এই পাসপোর্টটি কার? সে উত্তর দেয়, শুভমের। সে তোমার কাছে যেতে চাইছিল এবং গিয়ে দেখতে চাইছিল যে তুমি কি এমন কাজে ব্যস্ত যে আমাদের সঙ্গে তুমি দেখা করতে আসতে পারো না। এই কথাগুলো শোনার পরে সে ভেতর থেকে পুরো ভেঙে পড়ে, কারণ সময় চলে গেছে, তার কাছ থেকে তার ছেলেও হারিয়ে গেছে, কিন্তু সে কিছুই করতে পারেনি। পরের দিন সকালে তার কাছে একটি ইন্টারভিউর জন্য ফোন আসে এবং সেখানে সে যায় এবং তাকে দেখে ইন্টারভিউয়ের লোকগুলো অনেকটা ইমপ্রেসড হয়, কারণ তার ইংলিশ বলা এবং আগের কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। এরপরে তারা তাকে জিজ্ঞেস করে, তোমার কাজের মাঝে 3 বছরের গ্যাপ কেন ছিল? তখন জঙ্গল পুরো শান্ত হয়ে যায়। সে জানায়, আমি যেখানে কাজ করতাম সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয় এবং আমিও সেটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম। তখন সেই লোকগুলো শোনে যে তুমি এক্স্যাক্টলি ছিলে কোথায়। তখন সে বলে, জেলে। জেলের কথা শুনে তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং জঙ্গল বলে, প্লিজ পুরো কথাটা আমার শুনুন। কোর্ট আমাকে রিলিজ করে দিয়েছিল এবং এটি অ্যাক্সিডেন্ট ছিল সেটাও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এটা থেকে আমরা জানতে পারি জঙ্গল খারাপ লোক ছিল না, এবং জেলে হওয়ার কারণে তার ছেলের মৃত্যু এবং তার ফ্যামিলির সঙ্গে এত কিছু হওয়ার পরেও সে কিছুই করতে পারেনি। এবং এই কথাগুলোই আজও তাকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। এরপরে জঙ্গল চলে যায় এয়ারপোর্টে তার ছেলের সেই আধুরা স্বপ্নটাকে পূরণ করার জন্য, এবং সেখানে গিয়ে একজন ইনচার্জকে বলে, স্যার প্লিজ এই পাসপোর্টটিতে একটি স্ট্যাম্প লাগিয়ে দিন। কিন্তু সেই লোকটা কিছুতেই রাজি ছিল না, কারণ এটা একদিক থেকে বেআইনি। অনেক রিকোয়েস্ট করার পরেও সে তার কথা শুনছিল না। যখন তাকে ধাক্কা মেরে ফেলে দিতে যাচ্ছিল তখন সে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ স্যার এটা আমার ছেলের শেষ ইচ্ছে ছিল। তখন তার কথা শুনে তাকে মানতে হয়। এরপরে সে একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে সেই ভিকটিমদের সমস্ত পেরেন্টসরা ছিল, এবং সেখানে গিয়ে সে জানতে পারে গভর্নমেন্ট তাদের কিছু ফান্ড দিয়েছে এবং যে বাচ্চাদের মৃত্যু হয়ে গেছিল তাদের পুরো স্কলারশিপের টাকা দেওয়া হচ্ছে। আসলে এখানে মেন ব্যাপার হচ্ছে এই টাকার অ্যামাউন্টটা ছিল অনেকটা, এবং এই টাকাগুলো পেয়ে সে ভিকটিমের মা বাবাগুলো যেন প্রোটেস্ট করা ছেড়ে দেয়, এটাই ছিল গভর্নমেন্টের মেন চাল। কিন্তু সে এটাতে রাজি ছিল না। সে তাদেরকে বলে যে টাকাগুলো নিয়ে নিবে তোমরা, তোমাদের ছেলে মেয়ের কাছ থেকে তোমাদের টাকাটাই বেশি বড় হয়ে গেল। এরপরে সে বাড়ি চলে আসে, এসে এই সমস্ত কথাগুলো তার স্বামীকে জানায় এবং সে লক্ষ্য করে সে নতুন স্যুট এবং শু পরেছিল। তখন সে বলে, এগুলো কিসের জন্য? তখন সে বলে, আমি একটি জব ইন্টারভিউ গেছিলাম। আচ্ছা এই জামাগুলো কি তুমি আমার জন্য কিনে রেখেছিলে? তখন সে বলে, না এগুলো তোমার ছেলের। এই কথা শোনার পরে জঙ্গল অনেকটাই কষ্ট পায়
তারপরে তাদের কথাবার্তার মধ্যে ছিল সেই টাকা। তখন সু অনেকটা রেগে যায়, তখন বলে তুমি কি এই টাকার জন্য এসেছো? এই কথা শুনে অভিমান করে সেখান থেকে চলে যায় এবং একটি বাস স্ট্যান্ডে বসে থাকে। পরের দিন সকালে সু কিছু ফল নিয়ে তার সিস্টার ইন-লর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করে জঙ্গল কোথায়। তখন তার সিস্টার ইন-ল তাকে জানায় সে এখন মাছ ধরতে খুব ভালোবাসছে, তাই সে মাছ ধরতে গেছে। তখন সু বলে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আমি, এবং আজকে দেখা করার কথাটা তুমি তাকে বলো না। এরপরে ফিশিং করতে করতে রাত হয়ে যায় এবং সে তাদের অতীতের কথা ভাবে এবং অনেক কষ্ট পায়। তারপরে সু তার ঘরের জানলা দিয়ে বাইরে দেখে যে অনেকগুলো বাচ্চা একসঙ্গে খেলা করছে এবং এটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় এবং তার ছেলেকে তার কল্পনায় দেখতে পায়। কারণ যখনই শুভম ঘরে আসতো তখন এসে সে সবার প্রথমে তার মায়ের কাছে আসতো। এরপরে শুভমের ঘরে গিয়ে তার জামা কাপড় জড়িয়ে ধরে সে অঝরে কান্না করতে থাকে এবং সে বলে আমি জানি আমারই দোষ, আমি ইয়েসুর প্রতি কোনোদিন কোনো ভালোবাসা দেখাইনি। এরপরে তাদের বাড়িতে কিছু গেস্ট আসে এবং তারা সবাই একসঙ্গে রাতের ডিনার করছিল। তখন সে লোকগুলোর থেকে একজন বলে আচ্ছা কম্পেনসেশনের তুমি টাকাটা নেওনি কেন? তখন সু বলে আমি ওটা কখনোই নেব না। তখন সে বলে তুমি যদি ওই টাকা না নাও তাহলে আমাদের লোন শোধ করবে কিভাবে? তখন জঙ্গল তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং বলে আমি আপনাদের সব ধার দেনা শোধ করে দেব। এদিকে সু কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই টাকাগুলো নিতে চাইছিল না, কারণ সে যদি টাকাগুলো নিত তাহলে তার ছেলেকে তাকে ভুলতে হতো। শুভমের বেস্ট ফ্রেন্ড যখন বাড়ি যাচ্ছিল তখন সে একটি মেয়েকে দেখতে পায় এবং সে তাকে বলে তুমি শুভমের স্কুলে পড়তে না, আমি তোমাকে চিনি। তখন সে মেয়েটি বলে আমি তোমাকে চিনি না। এরপরে সে পাশের ফ্ল্যাটে থাকা মহিলাটি তাদের বাড়িতে আসে শুভমের কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, কারণ তার বার্থডে কিছু সারপ্রাইজে সেগুলো প্রয়োজন হতো। তখন সু তাদেরকে মানা করে দেয়। তখন শুভম বলে জানো, তারা যখন সেদিনকে আমার কাছ থেকে শুভমের বিষয়ে কিছু জানতে চাইছিল আমি তাদেরকে কিছুই বলতে পারিনি, কারণ শুভমের সঙ্গে কাটানো মুহূর্ত আমার বেশি কিছু মনে নেই। এবং এটা একটা ভালো বিষয় যেখানে শুভমের বার্থডেতে অনেকগুলো স্মৃতি একত্রিত করা হবে এবং সেখানে অনেক লোকও আসবে যাদের সাথে শুভমের অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে। এরপরে সে রাজি হয়ে যায় এবং সেখানে এসে পৌঁছায়। এবং এই সিনটা হচ্ছে এই মুভিটির সবথেকে বেস্ট সিন এবং সবথেকে ইমোশনাল সিন। একটি প্রজেক্টর চালু করানো হয় এবং সেখানে তার ছোট্টবেলার ছবিগুলো দেখানো হয়, যেখানে সে তার খুনসুটিগুলো শয়তানিগুলো দেখানো হচ্ছিল, তার বোনের সাথে কাটানো মুহূর্ত, তার বাবা মার সাথে কাটানো মুহূর্ত, এমনকি তার বন্ধু আত্মীয় স্বজন সবার সাথে সে অনেকটাই মিশুকে ছিল এবং সবাইকে অনেক ভালোবাসত। এবং তার বন্ধুরাও তাদের কিছু স্পেশাল মুহূর্ত এই প্রজেক্টের মধ্যে দিয়েছে, যেটা তাদের লাইফের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল সুয়ের সঙ্গে কাটানো। এবং তার বেস্ট ফ্রেন্ড সেখানে একটি লেটার পড়ে যেটার মধ্যে ছিল ডিয়ার শুভম, জানি না কোথা থেকে শুরু করব, আমার মনে হয় ক্লাস 5 থেকে শুরু করাটা ভালো হবে, কারণ তখনই তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল এবং আমরা কিছুদিনের মধ্যেই বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। তুই আমাকে খুব ভালোভাবে জানতিস এবং আমি তোকে, আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতাম। জানিস আজও আমি সেই গানগুলো শুনি যেগুলো আমরা একসঙ্গে শুনতাম এবং সেই জায়গাগুলোতে যাই যেখানে তুই ঘুরতে খুব ভালোবাসতিস এবং সেই জবটা করি যেটা তুই পার্ট টাইমে করতিস। তোকে গুড বাই বলবো না, তবে চিঠিটাকে এখানে আটকে রাখবো ততদিনের জন্য যতদিন না তোর সাথে আমার আবারও দেখা হচ্ছে। এই চিঠিটি শোনার পরে সবাই খুব ইমোশনাল হয়ে যায়, বিশেষ করে সেই মেয়েটি, যে মেয়েটিকে সেদিন তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম। তখন সেখানে সে একটি সত্যি কথা রিভিল করে, সেদিনকে শুভম বেঁচে গিয়েছিল। হ্যাঁ, এটা সত্যি কথা। এবং সবাই যখন লাইফ জ্যাকেটগুলো পরছিল আমি ডুবে যাচ্ছিলাম। শুভম নিজের প্রাণের
তোয়াক্কা না করে সেই লাইফ জ্যাকেটটি আমাকে দিয়ে দিয়েছিল এবং বলছিল তুমি উপরে যাও, আমি তোমার পেছনে আসছি। এবং তখনই একটি বড় ঢেউ আসে এবং আমি পেছনে ফিরে দেখাতেই শুভমকে আর দেখতে পাই না। এটা শোনার পরে সবাই অঝরে কান্না করতে থাকে এবং শুভমের প্রতি তাদের ভালোবাসাটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। এরপরে সে প্রজেক্টর চালানোর লোকটা বলে, এই পুরো ঘটনাটা আমরা একটি পোয়েটকে জানাই এবং সে একটি কবিতা লিখেছে। আমি চাই এই কবিতাটি তুমি পড়ো। সে ছিল পাশের ফ্ল্যাটের সেই মহিলাটির ছেলে যে কিনা শুভমকে অনেক ভালোবাসতো। সে তখন সেই পোয়েমটি পড়া শুরু করে। এরপরে সে কবিতা পড়া শুরু করে। সে বলে, মা জানো, আমি নদীর কাছে গেছি, পাহাড়ের কাছে গেছি, সমুদ্রের কাছে গেছি এবং সবার কাছে জিজ্ঞেস করেছি আমার মা কোথায়। লাইটগুলো যখন আপ ডাউন হয় তখন তুমি ভয় পেও না, কারণ তখন আমি থাকি সেখানে এবং আমি তোমার বানানো রান্না টেস্ট করি এবং তোমাকে খুব জোরে করে জড়িয়ে ধরি যেন আমি তোমার থেকে আর কোনোদিন না আলাদা হতে পারি। মা জানো, আমি বাবার স্বপ্নে গেছিলাম এবং গিয়ে তাকে বলেছি সে যেন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসে এবং এসে তোমাকে আর বনুকে খুব আদর করে, যত্ন করে এবং খুব ভালোবাসে। কারণ আমি তো এখন নেই, তাহলে তোমাদের খেয়াল কে রাখবে বলো? তুমি চিন্তা করো না, আমি বাবাকে বলে দিয়েছি, সে খুব তাড়াতাড়ি চলে আসবে। এসব কথা শোনার পরে সু অনেক কান্না করছিল। তার থেকেও খারাপ অবস্থা হচ্ছিল জঙ্গলের, কারণ সে প্রথমবারের মতো শুভমকে শুনতে পাচ্ছিল। জঙ্গল ভেতর থেকে আরও ভেঙে পড়ছিল যখন সে শুনেছিল যে আমি বাবাকে বলে দিয়েছি সে খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপরে আমরা একটি অতীতের সিনকে দেখতে পাই যেখানে বাবা ছেলে মিলে ফিশিং করছিল এবং সে তার ছেলেকে বলছিল আমি না থাকাকালীন তোমার মা এবং তোমার বোনকে তোমাকেই দেখতে হবে। তখন সে বলেছিল ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই সু, ইয়াসং এবং জঙ্গল তারা তিনজনে একসঙ্গেই থাকতো এবং শুভমের স্মৃতিগুলোকে তারা ঘিরে নিয়েই থাকতো। তো এই আজকের ঘটনাটা এখানেই শেষ হচ্ছে। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি।